আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকেও আবার স্বাগত জানাচ্ছি। তোমাদের ইংরেজি শিক্ষক হিসেবে আজও আমি আছি মোহাম্মদ রাহেল উদ্দিন। পিপিটি 1 পরীক্ষার প্রস্তুতি পর্ব হিসেবে তোমাদের আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস। আর এই ইংরেজি দ্বিতীয় পত্রের তোমাদের সাথে আজকের আলোচ্য বিষয় হবে কমপ্লিটিং সেন্টেন্স। আর তোমাদের এই রিভাইজড সিলেবাস অনুসারে কমপ্লিটিং সেন্টেন্স খুবই সহজ নিয়মগুলো দেওয়া আছে। তার মধ্যে প্রথমে দেওয়া আছে কন্ডিশনালস, এরপরে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল দেওয়া আছে। তো তোমাদের আজকে শুধুমাত্র আমি কন্ডিশনালস নিয়ে আলোচনা করব। তো চলো আমরা কন্ডিশনালস নিয়ে আলোচনা চলে যাই। তো দেখো, আমি প্রথমে কন্ডিশনালসের সংজ্ঞা দিয়েছি, লেখা আছে শুরুতে। সংজ্ঞাটা দেখো, একবার ভালো করে মনোযোগ সহকারে পড়বে। তো কন্ডিশনাল সংজ্ঞা হলো কোনো দুটি বাক্যের অংশ, বাক্যাংশ, ইংরেজিতে যাকে ক্লজ বলা হয়, CLAUSE। এই ক্লজ, দুটি ক্লজ যদি ইফ অথবা আনলেস দ্বারা যুক্ত হয়, অর্থাৎ ইফ বা আনলেস দ্বারা দুটি ক্লজ বা বাক্যাংশ যখন যুক্ত হয়ে একটি পূর্ণ বাক্য গঠন করবে, তখন সেই বাক্যটাকে বলা হবে কন্ডিশনাল বাক্য, শর্তযুক্ত। শর্তযুক্ত, যেমন আমরা বলি যে তুই যদি আমার সাথে বাজারে যাস তাহলে আমি তোকে চা খাওয়াবো। এই যে তুই যদি, এই যদি শব্দটাই হলো কন্ডিশনালের শর্ত। তো আমরা ইংরেজিতে দেখব কন্ডিশনালে আছে হলো 3 ধরনের কন্ডিশনাল। তো আমরা কিন্তু একটা উদাহরণ দিয়েছি, দেখো, ইফ ইউ আর অনেস্ট, কমা, অল উইল রেসপেক্ট ইউ। রেসপেক্ট বলবা না, এটা রেসপেক্ট ইউ। তো এখানে কন্ডিশনালের দুইটা অংশ আমি লিখেই দিয়েছি যে দুইটি অংশ যুক্ত হবে। তো কন্ডিশনালের যে অংশটা ইফ দ্বারা যুক্ত হবে সেই অংশটা সাবঅর্ডিনেট অংশ, এটাকে ইফ ক্লজও বলা হয়ে থাকে। তো এই সাবঅর্ডিনেট অংশটি যদি সেন্টেন্সের শুরুতেই থাকে তাহলে ওই অংশটা শেষ হওয়ার পরে, অর্থাৎ পরবর্তী অংশের সাবজেক্টের পূর্বে গিয়ে একটি কমা বসবে। আর ওই অংশটা যদি দ্বিতীয় অংশে বসে, ইফ অংশটা, তাহলে কমার কোনো প্রয়োজন নাই। যেমন এখানে আমরা লিখেছি ইফ ইউ আর অনেস্ট, অল উইল রেসপেক্ট ইউ। এটা আমরা এভাবেও লিখতে পারতাম, অল উইল রেসপেক্ট ইউ ইফ ইউ আর অনেস্ট। তখন মাঝখানে কমার কোনো প্রয়োজন হবে না। তো কন্ডিশনাল আছে হলো 3 প্রকার। আমরা 1 নাম্বার লিখেছি, দেখো, ফার্স্ট কন্ডিশনাল, অথবা একে প্রেজেন্ট কন্ডিশনাল বলা হয়। এটা ফার্স্ট অথবা প্রেজেন্ট কন্ডিশনাল। এরপরে থাকবে সেকেন্ড অথবা পাস্ট কন্ডিশনাল। আর 3 নাম্বার যেটা থাকবে সেটা হলো থার্ড বা পারফেক্ট কন্ডিশনাল। তোমরা কখনোই ভুলে ফিউচার কন্ডিশনাল বলবে না, সিরিয়াল অনুসারে টেন্সের সাথে এর কোনো মিল নাই। তো আমরা যেটা দেখলাম, প্রেজেন্ট বা ফার্স্ট কন্ডিশনাল, পাস্ট বা সেকেন্ড কন্ডিশনাল, পারফেক্ট বা থার্ড কন্ডিশনাল। তোমরা আগে পরে থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল, অথবা পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল, যেটা খুশি বলতে পারো। তো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। চলো নেক্সট আমরা স্লাইডে যাই। দেখো, আমরা প্রথম যেটা কন্ডিশনাল দেখব সেটা হলো ফার্স্ট বা প্রেজেন্ট কন্ডিশনাল। এখানে এর নিয়ম পূর্ণাঙ্গভাবে লিখে দেওয়া নাই, উদাহরণ দেওয়া আছে। আমি নিয়মটা তোমাদের মুখে বলে দেব। দেখো,
ফার্স্ট কন্ডিশনালটা এমন হবে যে সেন্টেন্সের ইফ অংশটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ ইফ অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে তখন সেটাকে বলা হবে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ইফ অংশটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে মূল অংশ যেটা সেইটাতে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল বসবে। যেমন আমরা উদাহরণ লিখেছি দেখো, ইফ ইউ ডিলে, DELAY, ডিলেটা প্রেজেন্ট ফর্ম, তাই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইফ ইউ ডিলে কমা, এখন যা খুশি তুমি লিখতে পারো। তোমার কমপ্লিটিং সেন্টেন্স হলো একটি সেন্টেন্সের অর্ধেক অংশ দেয়া থাকবে, বাকি অর্ধেক গ্রামারের নিয়ম মেনে তুমি যে কোনোভাবে পূর্ণাঙ্গ করতে পারো। তো এখানে সাবজেক্ট দিয়েছি ইউ, পরের অংশে যে সাবজেক্ট ইউ দিতে হবে এমন কোনো কথা নাই, তুমি অন্য কোনো সাবজেক্টও নিয়ে আসতে পারো। তো আমি লিখেছি ইফ ইউ ডিলে, তুমি যদি দেরি করো, ইউ উইল মিস দ্য ফার্স্ট লঞ্চ, LAUNCH। তো লঞ্চ আমরা জানি, লঞ্চ হলো তোমাদের এলাকায় খুবই পরিচিত একটা যানবাহন। তো আমরা লিখেছি ইফ ইউ ডিলে ইউ উইল মিস দ্য ফার্স্ট লঞ্চ। তো তুমি এখানে অন্য কিছুও লিখতে পারো, ইফ ইউ ডিলে ইউ উইল মিস দ্য ক্লাস, ইউ উইল মিস দ্য ট্রেন ইত্যাদি লিখতে পারো। ইউ উইল ল্যাগ বিহাইন্ড, LAG, ল্যাগ BEHIND, এটাও লিখতে পারো, তোমরা যা খুশি। ল্যাগ বিহাইন্ড মানে পিছনে পড়ে থাকা। তো পরে দ্বিতীয় উদাহরণ আমরা যেটা দিয়েছি একই নিয়মের, সেটা হলো মেইন অংশটা আগে লিখেছি, অর্থাৎ ইফ ক্লজ যেটা সেটাকে সাবঅর্ডিনেট বা অধীন অংশ বলা হয়, আর বাকি যেটা থাকে সেটাকে মেইন বা প্রিন্সিপাল অংশ বলা হয়ে থাকে, প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজটাও আমরা আগে লিখতে পারি। দেখো এখানে আমরা লিখেছি উই শ্যাল পোস্টপন আওয়ার ট্যুর, তাহলে এখানে খেয়াল করে দেখো সাবজেক্টের পরে শ্যাল আছে, তার মানে এটা ফার্স্ট কন্ডিশনালের মেইন অংশ। তাহলে আমাদের কি করতে হবে, ইফ বা আনলেস অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট করতে হবে। দেখো উই শ্যাল পোস্টপন আওয়ার ট্যুর, পোস্টপন শব্দের অর্থ হলো স্থগিত রাখা, ক্যান্সেল করা নয়, আপাতত স্থগিত রাখা, পরে কোনো কিছু আবার করা। তো উই শ্যাল পোস্টপন আওয়ার ট্যুর আনলেস দ্য ওয়েদার বিকামস ফাইন। একটা কথা মনে রাখবা, ইফটা হাঁ বোধক, সুতরাং একে তুমি না বোধকও লাগাতে পারো, হাঁ বোধকও রাখতে পারো, কিন্তু আনলেসটা নিজেই না বোধক, একে হাঁ বোধক করার কোনো উপায় নাই, অর্থাৎ আনলেসটা অবশ্যই না বোধক হবে। তাহলে উই শ্যাল পোস্টপন আওয়ার ট্যুর, আমরা আমাদের জার্নি, ট্যুর বা সফর স্থগিত রাখবো, আনলেস দ্য ওয়েদার বিকামস ফাইন, যদি না এই আবহাওয়া ভালো না হয়। দেখো ওয়েদার থার্ড পারসন সিঙ্গুলার, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস থাকে। তো আমরা এভাবেও লিখতে পারতাম, ইফ দ্য ওয়েদার ইজ ব্যাড, ইফ দ্য ওয়েদার ইজ ব্যাড উই শ্যাল পোস্টপন আওয়ার ট্যুর, অর্থাৎ আবহাওয়া খারাপ হলে আমরা পোস্টপন করব, আমাদের ট্যুরটা স্থগিত করব। প্রথম নিয়মটা তাহলে মনে রাখবা, ইফ অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হলে মূল অংশ অবশ্যই ফিউচার ইনডেফিনিট হবে, শ্যাল বা উইল বসবে সাবজেক্টের পরে, তারপরে ভার্বটা সর্বদাই প্রেজেন্ট ফর্ম হবে। শ্যাল বা উইলের পরে যদিও আমরা প্রকৃত গ্রামারে ভার্বের বেস ফর্ম বলে থাকি। তো পরের নিয়মে যাই, দেখো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে আমরা লিখেছি যে, আমরা লিখি নাই, আমরা ব্যাখ্যা করব। দেখো সেকেন্ড কন্ডিশনাল হলো ইফ অংশ বা আনলেস যুক্ত অংশটা হবে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স, আর মূল অংশ যেটা থাকবে সেখানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে উড, WOULD, উড, অথবা কুড, COULD, কুড, অথবা মাইট, MIGHT, মাইট, আমরা যা খুশি তাই ব্যবহার করতে পারবো। উড অথবা কুড অথবা মাইট, এরপরে ভার্বটা সর্বদাই বেজ ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আমরা প্রথম সেন্টেন্সটা লিখেছি, দেখো ইফ আই ওয়ার আ মিলিয়নিয়ার। তো ইফ আই ওয়ার আ মিলিয়নিয়ার, তাই দেখো ওয়ারটা ওয়াজ ভার্বের আর একটা জমজ ভার্ব, এটা এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলা বি ভার্ব বলা হয়। বি ভার্বের পাস্ট ফর্ম হলো ওয়ার, তাহলে যেহেতু এটা পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে পাস্ট ফর্ম আছে, অবশ্যই এটা পাস্ট ইনডেফিনিট, বা এটাকে আমরা ধরে নেব যে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনাল হলে
পরবর্তী অংশটা কমার পরে হবে সাবজেক্ট, এরপরে উড অথবা কুড অথবা মাইট, তারপরে ভার্ব, এরপর অতিরিক্ত অংশ। তাহলে ইফ আই ওয়ার এ মিলিয়নিয়ার, যদি আমি মিলিয়নিয়ার অর্থাৎ কোটিপতি হইতাম, তাহলে আই উড হেল্প দ্য নিডি, আই উড হেল্প দ্য পুর, POOR, পুর। তো ইফ আই ওয়ার আ মিলিয়নিয়ার আই মাইট অথবা আই কুড বাই আ কার, যা খুশি তুমি লিখতে পারো। আই কুড অথবা আই মাইট সেট আপ এ চ্যারিটেবল হসপিটাল, চ্যারিটেবল ডিসপেন্সারি ইত্যাদি লিখতে পারো। DISPENSARY, ডিসপেন্সারি শব্দের অর্থ হলো ঔষধালয়, যেখানে ওষুধ দেওয়া হয়। চ্যারিটেবল শব্দের অর্থ দাতব্য, যেখানে ফ্রি কোনো কিছু দেওয়া হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, ইফের পরে সাবজেক্টটা আয়ের সাথে নিয়ম অনুসারে ওয়াজ বসে, কিন্তু এখানে দেখো ওয়ার লেখা আছে। এটা হলো আনরিয়াল পাস্ট বলা হয়। আনরিয়াল মানে সত্য নয়, অসত্য, মিথ্যা। আমি যদি রাজা হতাম, পূর্বের কাহিনী, এখন আর সম্ভব না। সুতরাং এই আনরিয়াল পাস্টে সব পার্সন সব নাম্বারের সাথেই বি ভার্বটা ওয়ার হয়ে যায়। ওয়ার, আয়ের সাথেও ওয়ার, ইউ এর সাথেও ওয়ার, উই যা কিছু লিখবা সব কিছুর সাথেই ওয়ার হয়ে যাবে। আমরা দ্বিতীয় উদাহরণ দেখেছি, দেখো যে আনলেস হি কনফেসড হিজ গিল্ট, সে যদি তার দোষ স্বীকার না করত। কনফেস, CONFESS, কনফেস শব্দ অর্থ স্বীকার করে নেওয়া, কে কী করছে কে কী বলছে এগুলো স্বীকার করে নেওয়া। হিজ গিল্ট, কমা দ্য প্রিন্সিপাল মাইট ফর্ম আ প্রোব কমিটি এগেইনস্ট হিম, সে যদি তার দোষ স্বীকার না করত, তাহলে তার দোষ ধরার জন্য প্রিন্সিপাল কি করত, তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করতে পারতো। তাহলে মাইটের জায়গায় আমরা উডও লিখতে পারতাম, কুডও লিখতে পারতাম। প্রোব শব্দের অর্থ তদন্ত বা তদন্ত করা, আর কমিটি শব্দের অর্থ হলো কমিটি, যেটা কয়েকজন মিলে একটা দল, এগেইনস্ট মানে বিরুদ্ধে। কমিটি বানানটা তোমরা খেয়াল করে নিবা, COMMITTEE, অর্থাৎ MMTTE। একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করবে, সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্সের যে কোনো অংশ ফাঁকা থাকতে পারে, অর্থাৎ ইফ অংশটাও ফাঁকা থাকতে পারে, মেইন অংশটাও ফাঁকা থাকতে পারে। তাই আমি এক এক জায়গায় এক এক অংশটা বোল্ড করে দিয়েছি। দেখো প্রথমটা লিখেছি আমরা ইফ অংশটা বোল্ড করা, অর্থাৎ ওই অংশটা ফাঁকা থাকতে পারে। আবার অথবা দেখবা যে পরেরটা লেখা আছে যে আনলেস বা ইফ অংশটাই দেওয়া আছে, মেইন অংশটা ফাঁকা আছে। তাহলে একটা জিনিস খেয়াল করবা, ইফ অংশ পাস্ট টেন্স হলে মূল অংশে সাবজেক্টের পরে উড কুড মাইট হবে। তাহলে যদি দেখো যে মূল অংশটাই দেওয়া আছে, উড অথবা কুড অথবা মাইট দেওয়া আছে, তাহলে অবশ্যই ইফ অংশটা কি হবে, পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিবা। তাহলে আনলেস হি কনফেসড হিজ গিল্ট দ্য প্রিন্সিপাল মাইট ফর্ম আ প্রোব কমিটি এগেনস্ট হিম, ফর্মটা প্রেজেন্ট ফর্ম। তো খেয়াল করে দেখো যে আমরা অন্য কিছু লিখতে পারি। ইফ ইউ ওয়েস্টেড, WASTED, ওয়েস্টেড ইউর টাইম, ইফ ইউ ওয়েস্টেড ইউর টাইম, যদি তুমি তোমার সময় অপচয় করতে, তাহলে ওয়েস্টেড পাস্ট টেন্স, তাহলে কী হবে, ইউ মাইট, MIGHT, মাইট ফেইল ইন দ্য এক্সাম হতে পারে। ইউ মাইট নট প্রসপার ইন দ্য ইন লাইফ হতে পারে। ইউ মাইট নট প্রসপার ইন লাইফ। তুমি হ্যাঁ বোধক না বোধক যা খুশি লিখতে পারবে, অবশ্যই গ্রামারের নিয়মটা মেনে চলতে হবে। তো আমরা এরপরে স্লাইডে যাব, দেখো থার্ড কন্ডিশনাল আমরা লিখব। থার্ড কন্ডিশনালটা হলো ইফ অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট হলো সাবজেক্টের পরে হ্যাড, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ ইফ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে মেইন অংশটা বা প্রিন্সিপাল ক্লজটাতে সাবজেক্টের পরে কুড হ্যাভ অথবা উড হ্যাভ অথবা মাইট হ্যাভ, অর্থাৎ উড অথবা কুড অথবা মাইট যে কোনো একটা কিছু লিখবা এই তিনটার মধ্যে, এরপরে হ্যাভ লাগাবা। হ্যাভ লাগাইলে তখন ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, এরপরে অতিরিক্ত অংশ দিলেই শেষ। যেমন ইফ আওয়ার টিম হ্যাড প্লেড আ বিট বেটার, যদি আমাদের টিম বা দল আর একটু ভালো খেলতো, আ বিট অর্থাৎ এ বিট যেটা আমরা বলি, আ বিট আর লিটল বিট অথবা শুধু বিট শব্দের অর্থ সামান্য। তো ইফ আওয়ার টিম হ্যাড প্লেড আ বিট বেটার, পরেরটা আমরা অ্যান্সার লিখেছি ইট
কুড হ্যাভ ওন দ্য ফাইনাল ম্যাচ। টিমের পরিবর্তে ইট বসে, টিম, ফ্যামিলি এগুলোর পরিবর্তে গ্রুপ, এগুলোর পরিবর্তে ইট লিখতে হবে। তাহলে ইট কুড হ্যাভ ওন দ্য ফাইনাল ম্যাচ। তাহলে আমরা এটা লিখতে পারতাম উই কুড হ্যাভ ওন দ্য ম্যাচ, ইটের জায়গায় উইও লিখতে পারতাম যেহেতু আমাদের দল। তো দেখো উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ যে কোনো একটা লিখবা। পরেরটা দেখো হ্যাড আই গট ব্যাক মাই স্টুডেন্ট লাইফ। এখানে খেয়াল করো ইফ কিন্তু দেয়া নাই, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স দেয়া আছে। হ্যাড আই গট ব্যাক মাই স্টুডেন্ট লাইফ, হ্যাড আছে, সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গট। নিয়ম হলো থার্ড কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনালে যদি হ্যাড ভার্ব ব্যবহার দেখো তুমি, তাহলে হ্যাডটা সাবজেক্টের পূর্বে নিয়ে গেলে ইফের দরকার হয় না। এই সেন্টেন্সটা এভাবেও লেখা যেত, ইফ আই হ্যাড গট ব্যাক মাই স্টুডেন্ট লাইফ। তো আমরা ইফটা উঠায় দেওয়ার কারণে হ্যাডটা প্রথমে বসাইছি। তো হ্যাড আই গট ব্যাক মাই স্টুডেন্ট লাইফ অর্থাৎ আমি যদি আমার ছাত্র জীবন আবার ফিরে পেতাম, কমা আই কুড হ্যাভ অথবা উড হ্যাভ অথবা মাইট হ্যাভ ইউটিলাইজড মাই টাইম প্রপারলি, তাহলে আমি আমার সময়টাকে যথাযথ কাজে লাগাতাম। ইউটিলাইজ মানে সৎ ব্যবহার করা, কাজে লাগানো। তো আমরা বলে থাকিস আর একটু যদি সময় পাইতাম, অর্থাৎ আমরা যদি আবার শিশুকালে ফিরে যেতে পারতাম, এরকম একটা। তো এখানে আমরা লিখতে পারতাম ইফ আই হ্যাড গট ব্যাক মাই স্টুডেন্ট লাইফ। পরেরটা লেখা আছে দেখো সি নাম্বার, আমরা এখানে 3টা উদাহরণ দিয়েছি। ইউ কুড হ্যাভ মিসড দ্য ফার্স্ট টিম, ইউ কুড হ্যাভ মিসড, তাহলে সাবজেক্টের পরে কুড হ্যাভ দেওয়া আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। তার মানে এইটা মেইন ক্লজটা দেওয়া আছে, আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ইফ ক্লজটা লিখতে হবে। তাহলে ইফের পরে সাবজেক্ট হবে, এরপরে এটা থার্ড কন্ডিশনালের আমরা চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে থার্ড কন্ডিশনালের চিহ্ন হলো কুড হ্যাভ, উড হ্যাভ বা মাইট হ্যাভ আছে, তাই ইফের পরের অংশ সাবজেক্ট হবে, হ্যাড হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো তাহলে দেখো ইফ আই হ্যাড নট রিমাইন্ডেড হতো, এখানে আমি একটু লিখতে স্পেলিং মিস্টেক হয়েছে। ইফ আই হ্যাড নট রিমাইন্ডেড, REMINDED হবে, এখানে REMINDED হবে, আমি ভুলে রিমাইন্ড লিখে ফেলেছি। রিমাইন্ডেড ইউ অফ দ্য চেঞ্জড ডেট, অর্থাৎ আমি যদি তোমাকে পরীক্ষার পরিবর্তিত সময়সূচি মনে না করায় দিতাম, তাহলে তুমি অবশ্যই প্রথম পরীক্ষাটা কি করতে, মিস করে যেতে, অর্থাৎ প্রথম পরীক্ষাটা তুমি দিতে পারতে না। তাহলে এখানে দেখো নিয়ম হলো থার্ড কন্ডিশনাল মানে ইফ অংশটা পাস্ট পারফেক্ট টেন্স আর মূল অংশটা সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বাসায় এই ধরনের উদাহরণ তুমি অনেক মডেলেই পাবে, বা যেখানে নিয়মগুলো দেওয়া আছে গ্রামার বইতে তার শেষের অংশে দেখবে এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজগুলোতে তোমরা করে নেবে। আর কোনো ধরনের কোনো সমস্যা হলে তোমরা আমাকে জানাতে পারো। আমার আইডি নাম্বার মোহাম্মদ রাহেল উদ্দিন, আইডির নাম মোহাম্মদ বলতে MD আমরা লিখে থাকি, MD যেটা সেটাই মোহাম্মদ বলা হয়, মোহাম্মদ রাহেল উদ্দিন। তো এটা তোমরা ইনবক্সে আমাকে তোমাদের মতামত জানাতে পারো। পরবর্তী সময় পেলে আমরা আরও বিস্তারিত আলোচনা করতাম। তো আজকের জন্য আপাতত আমার শেখানো শেষ। আমরা HW দিয়েছি তোমাদের জন্য একটা, এই হোমওয়ার্কটা হলো রাইট আ প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম। তো এই ট্রাফিক জ্যামের উপর একটা প্যারাগ্রাফ লিখবে, এটা সেকেন্ড পেপারে দেয়া আছে। অবশ্যই আমি যেভাবে শিরোনাম দিয়েছি ওইভাবেই লিখবা, টি বড় হাতের, জ্যামের জে বড় হাতের। তো সকলে ভালো থাকবে, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই তোমরা জানাবে, অথবা তোমরা যদি আমাকে খুঁজে না পাও তোমাদের CI স্যার বা সংশ্লিষ্ট স্যার স্যার বা JCI ম্যাডামের মাধ্যমে তোমরা আমাকে জানাতে পারো। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।